বুকে ব্যথা হলে কি করবে? বুকে ব্যথা হলে আমাদের অতি দ্রুত একটা ডাক্তারের কাছে যেতে হবে। অনেকেই মনে করে কি যে ব্যথাটা গ্যাস্ট্রিকের ব্যথা, জি। পেটের ব্যথা, আমরা যাবো পরে, এরকম করতে করতে সময়টা নষ্ট করে ফেলি। বুকে ব্যথা মানে কি হার্ট অ্যাটাক? ব্যথাটা হাঁটতে গেলে বাড়ে এবং ব্যথাটা বসে থাকলে কম, অথবা ব্যথাটা এত বেশি যে বুক চেপে আসতেছে, আস্তে আস্তে বায়ে হাতের দিকে এটা ছড়াচ্ছে, আপনি কোনোভাবেই শান্তি পাচ্ছেন না। বুকের যে কোনো ব্যথায় অবহেলা করা যাবে না। হার্ট এবং ব্রেন এবং কিডনি এই তিনটা টিস্যু কিন্তু একবার নষ্ট হয়ে গেলে আর ফেরত আসার সম্ভাবনা খুবই কম। তামিম ইকবাল উনি তো হেলদি লাইফস্টাইল লিড করতেন, তারপর খেলাধুলা করতেন, তাহলে তার কেন 40-এর কম বয়সে হার্ট অ্যাটাক হলো? তামিম ইকবাল অ্যাথলেট, উনি খেলছেন, ওনার ক্ষেত্রে কিন্তু মানে খেলাধুলা বা ওনার ক্ষেত্রে এক্সারসাইজ মানে কোনো রিস্ক ফ্যাক্টর না। ওনার রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে হয়তো আমার ধারণা ওনার ফ্যামিলিয়াল হাইপার লিপিডেমিয়া কিছু আছে কিনা, এটা দেখতে হবে। যাদের ঘুমের পরিমাণ কম তাদেরই হৃদরোগের পরিমাণ বাড়ছে। দর্শক, জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকে আলোচনার বিষয় বুকে ব্যথা হলে কি করবেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার DMM ফারুক ওসমানী, সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, আপনি জানেন যে ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর বুকে ব্যথা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আসলে বুকে ব্যথা হলে কি করবে? আচ্ছা, প্রথম কথা হলো স্পেসিফিক তামিম কেন, সবার ক্ষেত্রে বুকে ব্যথার একই ধরনের প্রোটোকল আমরা ব্যবহার করি। তামিমের ক্ষেত্রে যেটা হয়েছে, ওর চিকিৎসাটা অতি দ্রুত করা গেছে, এটাই আমাদের বিজ্ঞানের সফলতা আমি বলবো। এবং তাতে তামিমের বুকের চিকিৎসার সাথে ওর পরবর্তীতে ভবিষ্যতের হৃদপিণ্ডের কার্যকারিতা আগের মতোই থাকবে, অতটা কমার সম্ভাবনা অনেক কম। আমি যে কারণে কথাটা বলতেছিলাম, বুকে ব্যথা হলে আমাদের অতি দ্রুত একটা ডাক্তারের কাছে যেতে হবে। অতি দ্রুত মানে কতক্ষণ? বলে উই লুজ এভরি সেকেন্ড উই আর লুজিং মাসেলস। হার্টের হৃদপেশিগুলো আমরা নষ্ট হতে থাকি প্রত্যেকটা সেকেন্ডে। তাই যে কোনো ধরনের বুকে ব্যথা হলে পার্শ্ববর্তী একটা ডাক্তারের কাছে যাবেন এবং তাকে আপনার বুকের ব্যথাটা ব্যাখ্যা করবেন। অধিকাংশ ডাক্তারই কথা বললেই ক্লিনিক্যাল হিস্ট্রির মাধ্যমে আপনার বুকে ব্যথাটা আলাদা করতে পারে। আর তারপরে ছোট্ট কিছু পরীক্ষা আছে, তা থেকেই বোঝা যায় হৃদরোগের কোনো প্রাদুর্ভাব হলো কি না। স্যার, আপনি বললেন যে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, মানে গোল্ডেন আওয়ারটা কাজে লাগাতে হবে। আসলে এই দ্রুতটা কত দ্রুত? আচ্ছা, আমরা বলি এটা একটা ওয়েভ ফর্ম ফেনোমেনন, মানে একটা হার্ট অ্যাটাকের পরে হৃদপেশিটা রক্ত সংবহন বন্ধ হয়ে যায়। রক্ত সংবহন বন্ধ হওয়া মানে হলো অক্সিজেনটা বন্ধ হয়ে যাওয়া এবং খাবার বন্ধ হয়ে যাওয়া। তাতে হৃদপেশিটা আস্তে আস্তে তার কার্যকারিতা হারাতে থাকে। আমরা ইংরেজিতে বলি নন ভায়াবল, এই মাসেলের ভায়াবিলিটিটা কমে যায়। এই ধরনের ভায়াবিলিটি শেষ হয়ে গেলে যেই সমস্যাটা হয় প্যাথোলজিক্যাল, এটাকে বলে নেক্রোসিস, মানে ও আর ফেরত আসতে পারে না। তো এই সময়ের আসলে গোল্ডেন টাইম হলো 6 আওয়ার। বুকে ব্যথা আরম্ভ করলে এবং বুকে ব্যথা থেকে শেষ পর্যন্ত চিকিৎসা হওয়ার আরম্ভ পর্যন্ত এই 6 ঘন্টার মধ্যে যদি আসতে পারে, সবচেয়ে ভালো চিকিৎসা করা হয় এবং এই চিকিৎসার মাধ্যমে হৃদপেশি আগের মতোই পূর্ণ কার্যক্ষমতা নিয়ে কাজ করতে পারবে। সো দিস ইজ আওয়ার গোল্ডেন টাইম। আচ্ছা, তো আপনি বললেন যে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, সেটা শহরে না হয় সম্ভব, গ্রামে আসলে কি অবস্থা? আচ্ছা, গ্রামের ব্যাপারে হয় কি, গ্রামে এখন কিন্তু অনেক ডায়াগনস্টিক টুল চলে গেছে। আপনি যদি দেখেন এখন ছোট্ট একটা ইসিজি মেশিন গ্রামে কিন্তু অনেকখানি পাওয়া যায়। আর সাথে ছোট্ট একটা টেস্ট, এর নাম সিরাম ট্রপোনিন। আমাদের দেশে হার্ট অ্যাটাক, সব দেশে আসলে হার্ট অ্যাটাক 3 ধরনের হয়। এক নম্বর হলো ওনার রক্ত পরিবর্তন থাকে, ইসিজিতে পরিবর্তন থাকে, এটাকে বলে এসটিএমআই। আরেকটা আছে যে শুধুই রক্তে পরিবর্তন আছে, ইসিজিতে কোনো পরিবর্তন নাই, এইটাও আরেক ধরনের হার্ট অ্যাটাক। এইটা বলে নন এসটিএমআই। এবং আরেকটা হলো রক্ত পরিবর্তন নাই কিন্তু ইসিজিতে পরিবর্তন নাই কিন্তু বুকে ব্যথা আছে, এটাও একটা ব্যথা, এটাকে বলে আনস্টেবল অ্যাঞ্জাইনা। তো এই 3 ধরনের টেস্টই আমরা শুধু একটা ইসিজি এবং সাথে রক্তের টেস্টটা করে বের করতে পারি। এখন গ্রামে যেইভাবে গ্রামগঞ্জে এখন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একটা ইসিজি পৌঁছে গেছে এবং ওইখানে টপোনিন করারও এখন সুযোগ আছে। সুতরাং অতি দ্রুত যদি মানে অনেকেই মনে করে কি যে ব্যথাটা গ্যাস্ট্রিকের ব্যথা, পেটের ব্যথা, আমরা যাবো পরে, এরকম করতে করতে সময়টা নষ্ট করে ফেলে। সুতরাং গ্রামের নিকটস্থ ডাক্তারের কাছে যত দ্রুত যাওয়া যায় ততই এই হৃদরোগের রিকভারির
সম্পূর্ণতা বাড়ে আর কি, সফলতাটা বাড়ে। বুকে ব্যথা মানে কি হার্ট অ্যাটাক? তা অবশ্য না, বলে যে বুকের ব্যথার সাথে আরও কিছু সহযোগী সিমটম থাকলে এটাকে হার্ট অ্যাটাক বলা যেতে পারে। যেমন ব্যথাটা হাঁটতে গেলে বাড়ে এবং ব্যথাটা বসে থাকলে কম, অথবা ব্যথাটা এত বেশি যে বুক চেপে আসতেছে, আস্তে আস্তে বায়ে হাতের দিকে এটা ছড়াচ্ছে, আপনি কোনোভাবেই শান্তি পাচ্ছেন না। আমাদের বইয়ে আরেকটা কথা থাকে, এটা বলে ফেয়ার টু ইম্পেন্ডিং ডেথ। ওই ব্যথার সাথে মানুষ একটা জিনিস বুঝতে পারে যে আমি বোধহয় মারা যাচ্ছি। আমাদের অধিকাংশই রুগী এসে বলে, স্যার আমার বুকে ব্যথা, আমি মরে যাচ্ছি। মানে দ্যাট ইজ আ ফিলিংস লাইক দ্যাট, ইম্পেন্ডিং হার্ট যে মারা যাবে এইরকম একটা উপসর্গ তার থাকে। আচ্ছা, তো আপনি বললেন যে ব্যথাকে অবহেলা নাই, আসলে কোন ধরনের ব্যথাকে অবহেলা করবে না? প্রথম কথা হলো বুকের যে কোনো ব্যথায় অবহেলা করা যাবে না। আচ্ছা, তারপরে পেটের উপরিভাগে ব্যথা, অনেকে মনে করে পেটের উপরিভাগের ব্যথা এটা বোধহয় গ্যাস্ট্রিকের ব্যথা, খেলে দিলে ঠিক হয়ে যাবে, আমি একটু রেস্ট নেই, এই ধরনের ক্ষেত্রে এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অংশ ব্যথা নাও হতে পারে। তখন দেখা যায় দীর্ঘদিন পরে আমরা জানতে পারি হার্টের একটা অংশ অকার্যকর হয়ে গেছে এবং এটাতে আমাদের কিছু করার নেই। এবং হার্ট এবং ব্রেন এবং কিডনি এই তিনটা টিস্যু কিন্তু একবার নষ্ট হয়ে গেলে আর ফেরত আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য যত দ্রুত চিকিৎসা করবেন তত ভালো হবে। আপনি তামিম ইকবালের কথায় আমরা আবার আসি যে এখন সিপিআর নিয়ে প্রচুর কথা আলোচনা হচ্ছে। সাধারণ মানুষ কি সিপিআর দিতে পারে নাকি তাদের হ্যাঁ, শেখানো কঠিন উচিত? ব্যাপার, এটা শিখতে হয়। দেয়ার আর সাম অ্যালগরিদম, যে অ্যালগরিদমে সিপিআর করতে হয় তা শিখতে হয়। ইমার্জেন্সি পিপল যারা ইমার্জেন্সি সার্ভিসে কাজ করে সারা বিশ্বেই প্রোটোকল আছে, তাদেরকে শিখিয়ে দিতে হয়। ইভেন কিছু কিছু দেশে যারা ট্রাফিকিং করে রাস্তায়, পুলিশ, তাদেরকেও এই ট্রেনিং দেওয়া লাগে। এবং মেডিকেল যারা অ্যাসোসিয়েট মেম্বার মেডিকেল সার্ভিসের, যেমন ধরেন ওয়ার্ড বয়, নার্স, সবাইকেই আসলে এই অ্যালগরিদমটা শিখতে হয়, সিপিআর এর অ্যালগরিদম। এটা অ্যাকুট হার্ট ফেলিউরে, অ্যাকুট হার্ট অ্যাটাকে খুবই কাজে লাগে। আমাদের দেশে কি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যারা থাকে তারা মোটামুটি কি পারে সবাই সিপিআর? আমাদের দেশে আসলেই মানে ঢাকাস্থ যেই মানে শহরতলির যেই হাসপাতালগুলো আছে তাতে আমাদের সাথে আসলেই অনেক ছেলেপেলেরা কাজ করতে করতে শিখে ফেলেছে। এখন ফর্মাল ট্রেনিংও হয়, বিভিন্ন কার্ডিয়াক সোসাইটির বিদেশি এবং দেশি ব্রাঞ্চগুলো এরা ফর্মাল ট্রেনিংও দিচ্ছে যাতে সিপিআর করে লাইফ সেভিং করা যায়। আচ্ছা স্যার, আপনি বললেন যে হার্ট অ্যাটাকের পরে চিকিৎসকের কাছে যেতে হবে এবং তারপর প্রয়োজনে হসপিটালে ভর্তি করা, এর জন্য কি বিশেষায়িত হসপিটালে ভর্তি করাতে হবে? বিশেষ করে হার্ট অ্যাটাক যদি মানে প্রমাণ হয় তাহলে তাকে সিসিউতে রাখতে হয়। এটা আমরা খুবই সুপারভিশনটা আমরা খুব দেখে শুনে আমরা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, এই জন্য আমরা আসলে তাকে সিসিউতে রাখি। সিসিউ একটা আইসিইউর মতো একটা কন্টেম্পোরারি ওয়ার্ড, ওইখানে অনেকগুলা ইন্টারভেনশনের সুবিধা থাকে। ধরে নেওয়া যাক তামিমের ঘটনা, ওনার বুকে ব্যথা হলো, ওনাকে আনা যায় নাই, কিন্তু 6 ঘন্টার মধ্যে ওনার ইন্টারভেনশন করা গেছে, তাতে ওনার হার্টের কার্যকারিতাটা প্রায় আগের মতোই থাকবে আমি বলেছি। সেক্ষেত্রে যেই সব হাসপাতালে ইন্টারভেনশনের সুযোগ আছে আমরা খুব দ্রুত এই বুকে ব্যথা যখন শনাক্ত হয় এটা হার্টের, এবং ওই হাসপাতালগুলোতে নেওয়ার চেষ্টা করি যাতে অতি অল্প সময়ের মধ্যে আমরা একটা রিভাস্কুলারাইজেশন মানে যেই বন্ধ আর্টারি আছে ওটা খুলে দিতে পারি। এখন এই বন্ধ আর্টারিটা খুঁজতে হলেই আমাদের একটা এনজিওগ্রাম মেশিন লাগে। এই ঢাকার শহরতলিতে অনেকগুলো ইয়েতেই এখন এনজিওগ্রাম মেশিন আছে, আর ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোতে যেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে সবগুলোতেই মোটামুটি এখন এনজিওগ্রাম করা যায় এবং প্রাইমারি পিসিআই চাইলে ওরা করতে পারবে। আপনি বললেন এনজিওগ্রামের কথা, সব রোগীকে কি আপনারা এনজিওগ্রাম করেন? হার্ট অ্যাটাক যদি বোঝা যায় এবং ওই গোল্ডেন টাইমের মধ্যে যদি আসে সব রোগী প্রাইমারি পিসিআই ফলোড বাই এনজিওগ্রাম, মানে এনজিওগ্রামের পরে ওই রিং বসানোর পদ্ধতিতে অথবা বাইপাসের পদ্ধতিতে যেতে হয়, এটাই নিয়ম। এনজিওগ্রাম হলে কি মানে স্টেন্টিং এ কি চিকিৎসা? এনজিওগ্রামের পরে দেখা যায় কি যে আমরা কটা ব্লক আছে, কতখানি ব্লক এবং কত দ্রুত সারতে হবে এর উপর ডিপেন্ড করে আমরা কিছু যৌগিক হিসাব করে সিদ্ধান্তটা নেই। কিছু কিছু লোকের ক্ষেত্রে আমরা মনে করি যে তার এনজিওগ্রাম করে পিসিআই করলে উনি আপাতত ভালো থাকবেন বা ভবিষ্যতে ভালো থাকবেন, আর কিছু কিছু লোকের ক্ষেত্রে আমরা মনে করি যে না, ওনার বাইপাস করে নেওয়া ভালো। দুই ধরনের সিদ্ধান্তে দেওয়া যায়, কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা হলো একটা বদ্ধ মানে শিরাকে আমরা খুলে দিচ্ছি। এখন যেসব ক্ষেত্রে শিরা খুলতে অসুবিধা হবে তাতে আমরা বাইপাস করে আরেকটা শিরা লাগিয়ে দিচ্ছি, এটাকে বলি সিএবিজি মানে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। সো মানে রিভাস্কুলারাইজেশন ইজ দ্য ইস্যু, যত তাড়াতাড়ি সম্ভব রিভাস্কুলারাইজেশন করতে হবে। স্যার, আপনি
হার্টের এমআরআই করেন আমরা জি জেনেছি, জি আমরা সবসময় জানি যে ব্রেনের এমআরআই হয়, হার্টের এমআরআই তো এটা হার্টের আমি এমআরআই জানতাম সারা না। বিশ্বে এখন ইমেজিং টুলের মধ্যে হাইয়েস্ট টুল হার্টের। এইগুলা আসলে অনেকগুলা নতুন সূক্ষ্ম ডায়াগনোসিসের জন্য এই ডিভাইসটা লাগে। এছাড়াও ট্রেডিশনাল যেমন আপনি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের আলাপ করছেন, অবস্ট্রাকশনের পরে মাসেলের পরিমাণ কেমন আছে, ও কি বেঁচে আছে, ভাইবল আছে নাকি নাই, এটা জানতে গেলেও আমার হার্টের এমআরআই এক সবচেয়ে ভালো সেন্সিটিভ টুল। এছাড়া হার্ট অ্যাটাকের পরে মাসেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, সিএবিজি করব না এনজিওগ্রাম করে রিং বসাবো, এর ব্যাপারেও এমআরআই সিদ্ধান্ত দিতে পারে। তাছাড়াও হার্টের অনেকগুলো রোগ আছে এই পর্যন্ত কোনোদিন আমরা বুঝতে পারতাম না, যেমন ধরা যাক এআরভিডি, রাইট সাইডেড হার্টের অনেকগুলো সমস্যা, এআরভিডি, তারপরে আমাদের হলো অ্যামাইলয়েড, সার্কয়েড, এই পরীক্ষাগুলোও এই রোগগুলোও এমআরআই দিয়ে বোঝা যায়। এছাড়া আর কোনো টুলসে বোঝার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এমআরআই আসলে একটা ইম্পর্টেন্ট টুলস আমাদের জন্য। বাংলাদেশে কি এখন হার্টের এমআরআই হচ্ছে? বাংলাদেশে হার্টের এমআরআই দুইটা স্টেশনে হচ্ছে, আচ্ছা। একটা প্রাইভেট স্টেশনে আর আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির কার্ডিওলজি ডিপার্টমেন্ট অর্গানাইজ করে একটা এমআরআই হয়, রেগুলার এখানে হচ্ছে। বিশ্বমানের সেবা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, কোন পর্যায়ে আসলে রোগীদের হার্টের এই টেস্টগুলা করতে হবে আসলে? হার্টের এমআরআইয়ের ক্ষেত্রে স্পেসিফিকলি বলা যায় যে, ধরে নেওয়া যাক একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে অনেক আগে, ক্রনিক হার্ট অ্যাটাক, এই ধরনের পেশেন্টের মাসেলের ভাইবিলিটিটা দেখার জন্য আসলে রিং বসানোর আগে অথবা এনজিওগ্রামের আগে অথবা বাইপাসের আগে এই এমআরআইটা করে নেওয়া প্রয়োজন। আর এছাড়া হার্টের যেহেতু বুকের ব্যথার ব্যতিরেকে যদি অন্য কোনো কারণ হয়, সেক্ষেত্রে যে কোনো সময় হার্টের এমআরআই করা প্রয়োজন হতে পারে। এখন তো আপনি জানেন যে হার্টে তরুণরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং হার্ট অ্যাটাকের প্রবণতাও বাড়ছে। কোন বয়সে আসলে কি টেস্টগুলো করা উচিত যে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা জানার জন্য? আচ্ছা, প্রথম ব্যাপার হলো যে তরুণরা বাড়তেছে, এটা প্রথম, তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেছে, কারণ হলো এটা আমাদের লাইফস্টাইলের পরিবর্তন। আমরা অ্যাফ্লুয়েন্সি, তারপর সিটিং অ্যাপারেচার, আমরা বসে থাকতেছি, আর কোনো কাজ করতেছি না, কোনো শারীরিক পরিশ্রম করতেছি না, খুব ফাস্ট ফুডের দিকে ঝুঁকে গেছি, হ্যাঁ, এবং এই সোশ্যাল মিডিয়ার উপর ভর করে আমরা সারাক্ষণ আমরা কম্পিউটারে আছি, কোনো ফিজিক্যাল জবে যাচ্ছি না। দিজ আর দ্য রিজন ফর দ্য হার্ট অ্যাটাক ইন দ্য ইয়াং পিপল। এছাড়া কিছু আছে যারা জেনেটিক, যাদের কোলেস্টেরলের পরিমাণ জন্মগতভাবেই, তাদের বংশগতভাবেই অনেক বেশি থাকে, তাদের জন্য কিন্তু এরকম হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং আমরা প্রথমে স্ক্রিনিং হিসাবে আমরা ব্লাড লিপিড প্রোফাইল, গ্লুকোজ প্রোফাইল, ক্রিয়াটিনিন কিডনির ফাংশন, তারপর তার সাথে আরও কিছু যেগুলি জেনেটিক ডিজিজ আছে তার প্রোফাইলগুলি করে আমরা দেখতে পারি যে আমার সম্ভাবনা কতখানি। এছাড়া স্পেসিফিকলি হার্টের ক্ষেত্রে একটা ইসিজি, ইকো এবং ইটিটি করে স্ক্রিন করে নেওয়া যায় হার্টের কন্ডিশনটা কেমন আছে, আমাদের হার্টটা কতখানি ঝুঁকির মধ্যে আছে। কোন বয়স থেকে এই টেস্টগুলো করতে হবে? আসলে মেয়েদের ক্ষেত্রে তো বলে যে মেয়েদের যখন চাইল্ড বিয়ারিং এজ আছে ততক্ষণ মেয়েরা অনেক সেফ থাকে। সাধারণত দেখা যায় যে যেই যে মা হন মেয়েরা, সেই এইজে ছেলেদের চেয়ে অর্ধেক পরিমাণ তারা হার্ট অ্যাটাকে আসেন, হলো প্রায় দ্বিগুণ ছেলেদের হার্ট অ্যাটাক হয় এই সময়টায়। মেয়েরা অনেকখানি সেফ। সেক্ষেত্রে ধরেন ইয়াং ছেলেদের ক্ষেত্রে ধরেন আমরা মনে হয় না কোনো উপসর্গ ছাড়া এই স্ক্রিনিংগুলো আগে আগে করার খুব বেশি প্রয়োজন নাই। 20-এর পরে হলে তারা একটা রেগুলার স্ক্রিনিংয়ে যেতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই আগে সিমটম আছে কিনা জানতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় ধরেন 30-35-এর পর থেকে ওনারা চাইলে স্ক্রিনিংয়ের আওতায় যেতে পারে। আচ্ছা স্যার, তামিম ইকবাল নিয়ে আরেকটা প্রশ্ন আমরা ফেসবুকে অনেক দেখছি যে উনি তো হেলদি লাইফস্টাইল লিড করতেন, তারপর খেলাধুলা করতেন, তাহলে তার কেন 40-এর কম বয়সে হার্ট অ্যাটাক হলো? আমি অ্যাথলেটদের কেন হচ্ছে? আপনাকে আরেকটা এই প্রশ্নটার উত্তরে আগেই একটু বলেছি যে জেনেটিক অনেক কারণ থাকে, যে কোলেস্টেরলের পরিমাণ কম খায় কিন্তু তার কোলেস্টেরলের রিসিপ্টরের পরিমাণ কম থাকে, এই কোলেস্টেরল রক্তে ভাসতে থাকে, দ্যাট ক্যান মেক সাম প্ল্যাক্স, ছোট ছোট ব্লক হার্টে করতে পারে। তামিম ইকবালের ক্ষেত্রে কি হয়েছে এটা অতটা বুঝে বলা যাচ্ছে না, কারণ এটা পরীক্ষা নিরীক্ষার পরে বলা যাবে। কিন্তু ইয়াংদের ক্ষেত্রে এই ধরনের প্রবণতা, যেমন তামিম ইকবাল অ্যাথলেট, উনি খেলছেন, ওনার ক্ষেত্রে কিন্তু
মানে খেলাধুলা বা ওনার ক্ষেত্রে এক্সারসাইজ মানে কোনো রিস্ক ফ্যাক্টর না, ওনার রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে হয়তো আমার ধারণা ওনার ফ্যামিলিয়াল হাইপার লিপিডেমিয়া কিছু আছে কিনা, এটা দেখতে হবে। আচ্ছা, তো আপনার বললেন যে হার্ট অ্যাটাক হলে স্টেন্টিং বা বাইপাস বা ট্রিটমেন্ট শুরু হয়। এখন যা আমরা তো জানি যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে, অনেক মানুষের স্টেন্টিং করা হয়ে গেছে। তাদের লাইফস্টাইল আসলে কেমন হবে? একদম হেলদি লাইফস্টাইল। প্রথম হলো এক্সারসাইজ করতে হবে, প্রত্যেকদিন 35 মিনিট, বিকালে জোরে জোরে হাঁটতে হবে। এবং আমরা সকালের অ্যাভয়েড করার কথা বলি, সপ্তাহে 6 দিন করবেন, 1 দিন ছুটি। সুস্থ খাবার খাবেন, যেমন শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে খাবেন, কিন্তু উনি কোনোভাবেই তেল চর্বিযুক্ত খাবার আর খাওয়ার প্রবণতার মধ্যে থাকবেন না। এছাড়া ওনাকে যে ওষুধ দেওয়া হয়েছে সেসব ওষুধগুলো যেন উনি রেগুলার খায়, নিয়মিতভাবে খায় এবং নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধানে উনি ফলো আপে থাকেন। আপনি বললেন যে সকালে হাঁটবে না, না, হাঁটার ব্যাপার বিকালটাই। আমরা সকালের দিকে হাঁটার জন্য অ্যাডভাইস করি না। আর যদি একটা রোগী হাঁটতেই চাই সকালে, তাহলে ঘুম থেকে ওঠার পর বডি ওয়ার্ম আপ করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে, তারপরে তাকে হাঁটতে হবে। আচ্ছা, নট মানে ইন দ্য মর্নিং ঘুমের থেকে উঠে হাঁটা আরম্ভ করলো, এটা না, এটি স্বাস্থ্যকর না। এটা স্বাস্থ্যকর না। আচ্ছা, কিন্তু আমরা তো জানি যে মর্নিং ওয়াকের কথা। তো মর্নিং ওয়াকের কথাটা এইরকম, ঘুম থেকে উঠার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে আপনি হাঁটতে পারবেন। আচ্ছা স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের একটু বলবেন যে হ্যাঁ, হার্টকে সুস্থ রাখতে আসলে কি করা উচিত সবার? হার্টকে সুস্থ রাখতে হলে সুস্থ খাবার, এক্সারসাইজ এবং যত বদভ্যাস আছে, ধূমপান, স্মোকিং, সাথে অ্যালকোহল বা নর্মাল সফট ড্রিঙ্কস বেশি পরিমাণে খাওয়া, এগুলি বাদ দিতে হবে। তেল চর্বি জাতীয় খাবার বাদ দিতে হবে। রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে যেতে হবে। আরেকটা জিনিস এটা মনে রাখতে হবে, রেগুলার মানে ঘুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমানো খুবই জরুরি প্রয়োজন। এই জরুরি প্রয়োজন কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। অনেক সময় দেখা গেছে যাদের ঘুমের পরিমাণ কম তাদেরই হৃদরোগের পরিমাণ বাড়ছে। সুতরাং একটা স্বাভাবিক জীবনযাত্রা আপনাকে হৃদরোগের হৃদরোগের প্রকোপ থেকে বাঁচাতে পারে। কত ঘন্টা ঘুমাতে হবে? রেগুলার 6 ঘন্টা ঘুমের কথা বিজ্ঞানে বলে, যে 6 ঘন্টা ঘুমে না। আচ্ছা, তার মানে একটা স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি, এবং যদি কখনো বুকে ব্যথা হয় কোনোভাবে অবহেলা করা যাবে না। সেটাই অবশ্যই, আমি সেই কথাই বলতে চাচ্ছি। কারণ হলো তামিল ইকবালের চিকিৎসাটা অতি দ্রুত হয়, ওনার আরোগ্য, আমি আশা করি ওনার আরোগ্য অনেক দ্রুত হবে। এবং বিজ্ঞান বলে এইরকম দ্রুত চিকিৎসা করলে একদম পুরনো কার্যক্ষম হার্ট আবার ফেরত পাওয়া যায়, হৃৎপিণ্ড আগের মতো হয়ে ফেরত পাওয়া যায়। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের দর্শকদের আমার ধন্যবাদ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।